সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব অন্নপূর্ণ যোজনা ফর্ম। তো এই অন্নপূর্ণ যোজনা ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে, অর্থাৎ এই ফর্মটি কিভাবে ফিল আপ করবে, কোন ঘরে কি উল্লেখ করবে, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে তোমাদের মাঝে সরাসরি শেয়ার করবে এবং একেবারে হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন ঘরে কি উল্লেখ করতে হবে। এর পাশাপাশি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই ফর্মটি তোমরা কোথায় পাবে এবং কোথা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এই ফর্মটি কিন্তু টোটাল 13টি পেজ আছে। এই 13টি পেজে কোন ঘরে কি উল্লেখ করতে হবে এবং কোথা থেকে তোমরা এই ফর্মটি সংগ্রহ করতে পারবে, তো একেবারে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই ফর্মটি কিন্তু 3টে ভাষায় পাবলিশ করা হয়েছে, ইংলিশ, হিন্দি এবং বাংলায়। তো তোমরা বাঙালি হলে তোমরা সরাসরি এই ফর্মটি কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। কোথা থেকে ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো এবং এর পাশাপাশি 13টি পেজ কীভাবে ফিল আপ করবে, কোথায় কি উল্লেখ করবে, কাদের জন্য কি উল্লেখ করতে হবে, সমস্ত তথ্যটাই কিন্তু শেয়ার করবে আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো তোমরা গুগলে চলে আসবে। গুগলে চলে আসার পরে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার বলে ওখানে টাইপিং করবে। টাইপিং করার পরে সার্চ করবে। সার্চ করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অন্নপূর্ণ যোজনা ফর্ম, কিন্তু এটা ইংলিশে। এখানে ক্লিক করলেই তোমরা সরাসরি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। এটি কিন্তু ইংলিশ ভার্সান। তারপরে দ্বিতীয়ত তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অন্নপূর্ণ যোজনা ফর্ম, এটা কিন্তু বাংলায় এবং তারপরে নিচেরটা কিন্তু হিন্দিতে। তো এখানে তোমাদের 3টে ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা ফর্মটা পেয়ে যাবে। তো এখানে সরাসরি ক্লিক করলেই কিন্তু তোমরা এখান থেকে ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা ফিল আপ করবে, একেবারে হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু অন্নপূর্ণা যোজনা ফর্ম। ঠিক আছে, এই অন্নপূর্ণা যোজনা ফর্মটা কিভাবে ফিল আপ করবে তোমাদেরকে বলে রাখি। এখানে বেশ কিছুটা জায়গায় আমরা ইংরাজি উচ্চারণ উল্লেখ করেছি, অর্থাৎ ইংরাজি স্পেলিং উল্লেখ করেছি। যেমন শুধুমাত্র এখানে সংখ্যার ক্ষেত্রে আমরা ইংরাজিটা ইউজ করেছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলার 4 ওটা ইংরাজিতে আমরা 8 ধরি, সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমাদেরকে বলবো যেগুলো সংখ্যা আছে তোমরা সব ইংরাজিতে দিও। এবং অনেক এখানে ইংরাজিতে নাম লিখছে, তো এটা যেহেতু বাংলা ফর্ম সেক্ষেত্রে বাংলায় লেখাটা ভালো। ইংরাজিতে লিখলে কিন্তু অসুবিধা হবে না। এখানে কোনো ওরকম কোনো ইনস্ট্রাকশান লেখা নেই যে ইংরাজিতে লিখলে অসুবিধা হবে কি বাংলায় লিখলে অসুবিধা হবে। যেহেতু বাংলা এটা ফর্ম, সেক্ষেত্রে আমি এখানে বাংলাটাই বেশি ইউজ করেছি। তো তোমাদেরকে প্রথমত বলে রাখি, এখানে কিন্তু 1 নম্বর, ওটা হচ্ছে 1 নম্বর পেজ। 1 নম্বরে অর্থাৎ কয়ের 1-এর দাগে উল্লেখ করা আছে পরিবারের প্রধান নাম, অর্থাৎ HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। তো হেড অফ দ্য ফ্যামিলি অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ফ্যামিলিতে পুরুষ থাকতে পারে, অনেক ক্ষেত্রে মহিলা থাকতে পারে। ধরুন আমার বাবা মারা গেছে, তাহলে এখন হেডকে আমার মা। তো সেক্ষেত্রে যদি কারোর বাবা মারা যায় সেখানে কিন্তু তার মায়ের নামটা এখানে উল্লেখ করতে হবে। তো সরাসরি এখানে আমার বাবার নামটা উল্লেখ করলাম এবং আধার কার্ড অনুযায়ী নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আধার কার্ডে যে নামটা আছে সেই কার্ডের নাম অনুযায়ী এখানে উল্লেখ করতে হবে। 2 নম্বরে উল্লেখ করা আছে জন্ম তারিখ। তো আধার কার্ডে আমার বাবার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা এখানে উল্লেখ করতে হবে। এবং 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পরিবারের প্রধান, অর্থাৎ HOF, লিঙ্গ। তো পরিবারের প্রধান আমি একটু আগেই বলেছি মহিলাও হতে পারে পুরুষও হতে পারে। তো যে ক্ষেত্রে আমার বাবা এখন হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ এখানে পুরুষেতে কিন্তু আমি টিক চিহ্ন দিয়েছি। তারপরে তোমরা এখানে দেখতে পাবে 4 নম্বরে উল্লেখ করা আছে পরিবারের প্রধান, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার। যদি আমার মা পরিবারের প্রধান হতো তাহলে আমার মায়ের আধার কার্ডের নাম্বারটা আমি এখানে বসিয়ে দিতাম। যেহেতু আমার বাবা পরিবারের প্রধান, তো এই ক্ষেত্রে আমার বাবার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবো। আর যাদের মা পরিবারের প্রধান অর্থাৎ বাবা নেই, সেক্ষেত্রে কিন্তু এখানে মায়ের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? তো একদম সহজ সরলভাবে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে 5 নম্বরে উল্লেখ করা আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, অর্থাৎ বাধ্যতামূলক নয়। তো এই আইডিটা কোথায় পাবে? ঠিক আছে, এই আইডিটা কোথায় পাবে ইতিপূর্বে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। মাত্র 2 মিনিটে তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু আইডিটা চেক করে নিতে পারবে। ইতিপূর্বে আমি একটা ভিডিও
লঞ্চ করেছি, অর্থাৎ পাবলিশ করেছি। তো তোমাদেরকে বলে রাখি, এই যে আইডিটা এটা কিন্তু বাধ্যতামূলক না, তোমরা এই ঘরটা ফাঁকা রাখতে পারো, ঠিক আছে। এখানে দেখো ব্র্যাকেটে লেখা আছে যদি থাকে, ইফ এনি, যদি থাকে। এবার 6 নম্বরের কলমে কি বলা হয়েছে পরিবারের সদস্য সংখ্যা। তো আমার যেহেতু 5টা, অর্থাৎ আমার ফ্যামিলির সদস্য সংখ্যা 5 জন, সেক্ষেত্রে আমি 5 লিখেছি। অনেকেরই থাকে 3 জন, তারা 3 জন লিখবে, অনেকেরই 2 জন থাকে 2 জন লিখবে, 5 জন 7 জন যা থাকবে এখানে কিন্তু তোমরা সেটা সংখ্যায় বসিয়ে দেবে, শুধুমাত্র সংখ্যায় বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে 7 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ ঠিকানা। তো তোমাদের যে স্থায়ী ঠিকানা আছে সেই স্থায়ী ঠিকানাটা সুন্দরভাবে এখানে লিখে দেবে। যেরকম গ্রাম উল্লেখ করবে, পোস্ট উল্লেখ করবে, থানা উল্লেখ করবে, জেলা উল্লেখ করবে এবং পিন নম্বর উল্লেখ করবে, সর্বশেষ কোন রাজ্য, এটা ব্র্যাকেটে পশ্চিমবঙ্গ লিখে দেবে, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যোগাযোগ নম্বর। তো তোমাদের যোগাযোগ নম্বর একটা এখানে উল্লেখ করবে, সেই যোগাযোগ নম্বরটি যেন আধার কার্ডের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ যে মোবাইল ফোন নাম্বারটা এখানে তুমি বসাবে সেই মোবাইল ফোন নাম্বারটা যেন, বিশেষ করে পরিবারের প্রধানের নাম্বারটা দেবে, সেই নাম্বারটা যেন আধার কার্ডের সাথে সংযুক্ত থাকে। ক্লিয়ার? এবার তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বরে কী লেখা আছে। 9 নম্বরে লেখা আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যদের। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে পরিবারের প্রধান, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। সদস্য সংখ্যা হচ্ছে 1 নম্বর সদস্য হচ্ছে মঞ্জু বিবি, অর্থাৎ আমার মা, ঠিক আছে। মায়ের জন্ম তারিখ উল্লেখ করতে হবে, লিঙ্গটা উল্লেখ করতে হবে স্ত্রী, এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী, অর্থাৎ আমার বাবার সাথে আমার মায়ের সম্পর্ক কী, স্বামী, এবং আমার মায়ের আধার কার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে, বলা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। হ্যাঁ, আমার মা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছি, ঠিক আছে। এবং এই পাশে তোমরা দেখতে পাচ্ছ কলমে উল্লেখ করা আছে 5 বছরের বয়সে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে সদস্য সংখ্যা না লিখতে হবে, না চিহ্নিত করুন। তারপরে দেখতে পাচ্ছ এটা আমার দাদার নাম আছে, ঠিক আছে, পরিবারের আরেকটি সদস্যের নাম। তো এখানে কিন্তু দাদার নামটা, অর্থাৎ সেকেন্ড যে আছে সদস্যর নামটা উল্লেখ করতে হবে, জন্ম তারিখ উল্লেখ করতে হবে এবং লিঙ্গটা উল্লেখ করতে হবে। তো 1 নম্বর পেজে কিন্তু এইটুকু উল্লেখ করতে হবে, এবং সেকেন্ড পেজে কিন্তু আমার দাদা, অর্থাৎ আমার দাদার সাথে বাবার সম্পর্ক কি, পিতা, এবং আমার দাদার এখানে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। 3 নম্বরে কী বলা হয়েছে, 3টে করে সদস্য আমি এখানে ইনপুট করছি, ঠিক আছে, বাদ বাকি সদস্য করছি না আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। 3 নম্বর সদস্য হচ্ছে আমার দিদির নাম আমি এখানে উল্লেখ করলাম সাবিনা খাতুন, জন্ম তারিখ এখানে উল্লেখ করলাম, স্ত্রী উল্লেখ করলাম, এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, অর্থাৎ আমার বাবার সাথে আমার দিদির সম্পর্ক কি, পিতা, ঠিক আছে, এবং আধার নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। এখানে বলা হচ্ছে এর কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে। হ্যাঁ, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, কারণ আমার দিদির বয়স হয়ে গেছে এবং এই অন্নপূর্ণা যোজনা কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে। এবং তোমরা এরকম 4 নম্বর সদস্যর নামটা তোমরা লিখে দেবে, 5 নম্বর সদস্যর নামটা এখানে লিখে দেবে, অর্থাৎ 5 নম্বর পর্যন্ত এখানে কিন্তু তোমরা ইনপুট করতে পারবে, ঠিক আছে। তো এইবার 10 নম্বর কলমে, অর্থাৎ 2 নম্বর পেজের 10 নম্বর কলমে কি বলা হয়েছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। অর্থাৎ আমি যেহেতু এখানে তিনটি সদস্যের নাম উল্লেখ করেছি, সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো আমার এখানে HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, এই হেড অফ দ্য ফ্যামিলি আমার বাবার ব্যাংক নেমটা আমি উল্লেখ করেছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বারটা উল্লেখ করেছি এবং IFSC কোডটা উল্লেখ করেছি। দ্বিতীয়ত এটা হচ্ছে আমার মায়ের অ্যাকাউন্ট নাম্বারটা, ঠিক আছে। তৃতীয়ত তোমরা দেখতে পাচ্ছ এখানে ওটা হচ্ছে আমার দাদার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্সিস ব্যাংক, যেটাকে আমরা আমার দিদির ব্যাংক ডিটেলসটা এখানে উল্লেখ করেছি। তো আমি 3টে করেই কিন্তু এখানে ইনপুট করছি, ঠিক আছে, বাদ বাকি আর এখানে ইনপুট করছি না, ঠিক আছে। বাদ বাকি তোমরা সেম টু সেম এরকমভাবে কিন্তু তোমরা সাজিয়ে নিতে পারবে, ঠিক আছে, লিখে নিতে পারবে। এবং এইখানে কি বলা আছে ডিবিটি অর্থাৎ ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ
এই যে কটি ব্যাংক অ্যাকাউন্ট তোমরা প্রদান করবে সবকটা যেন ডিবিটি লিঙ্ক থাকে। আর যদি না থাকে তাহলে কিন্তু তোমরা মোবাইল ফোন থেকে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবে। কিভাবে সহজে করতে পারবে সে বিষয়েও কিন্তু আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। এইবার দেখো এখানে 3 নম্বর পেজে 11 নম্বর দাগে কি উল্লেখ করা আছে, বলা আছে এপিক অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। এই যে HOF যেখানে থাকবে ভাববেন যে হেড অফ দ্য ফ্যামিলির কথা বলা হয়েছে, ঠিক আছে। এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর। তো এই হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ আমার বাবার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডটা বসিয়ে দিচ্ছি এবং আমাদের এখানে বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বারটা আমরা বসিয়ে দিচ্ছি, বসে দক্ষিণ 124, ঠিক আছে। তোমাদেরও কিন্তু থাকবে, তোমরা ভোটার লিস্টে পেয়ে যাবে। এবং আমার মায়েরটা বসিয়ে দিচ্ছি, আমার দাদারটা বসিয়ে দিচ্ছি, তারপরে 3 নম্বর সদস্য আমার দিদিরটা বসিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে 3টি করে ইনপুট করছি, ঠিক আছে। যদি কারোর 4টে ফ্যামিলি মেম্বার থাকে বা 5টা ফ্যামিলির নাম্বার থাকে সেই ডিটেলসটা এখানে তোমরা বসিয়ে দিতে পারবে, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 12 নম্বর কলমে উল্লেখ করা আছে, বলা আছে কোন কাস্ট থেকে বিলং করছো। তো যে কাস্ট থেকে তোমরা বিলং করছো SC ST OBC PVTG UR EWS যে কাস্ট থেকে বিলং করছে সেই কাস্টে এখানে তোমাদেরকে টিক চিহ্ন মারতে বলা হয়েছে। যেহেতু আমরা OBC কার্ড অর্থাৎ OBC কাস্ট থেকে বিলং করছি সেক্ষেত্রে আমরা এখানে OBCতে টিক চিহ্ন মেরেছি। এবং এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী EWS শংসাপত্র ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি, অর্থাৎ কোন কাস্ট থেকে তোমরা বিলং করছো সেটা এখানে সঠিক তথ্যটা নির্ণয় করতে বলা হয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ খ অর্থাৎ রেশন কার্ড খাদ্য ভর্তুকির বিষয়ে এখানে ডাটাটি ইনপুট করতে বলা হয়েছে। তো খয়ের 1 দাগে বলা হয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। ইয়েস, হ্যাঁ আমাদের ডিজিটাল রেশন কার্ড আছে। যদি কারো না থেকে থাকে তাহলে এখানে না চিহ্ন এখানে টিক মারবে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 নম্বরে উল্লেখ করা আছে, বলা আছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। তো তোমাদের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেই রেশন কার্ডটা কী ধরনের, AAY না PSS না RKSY ইত্যাদি, যেটা হবে সেটা এখানে টিক চিহ্ন মারবে। তো আমাদের যেহেতু RKSY সেক্ষেত্রে আমি এখানে RKSY টিক চিহ্ন মারলাম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে উল্লেখ করা আছে, 3 নম্বরে বলা হচ্ছে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তোলা হচ্ছে কি না। হ্যাঁ রেশন তোলা হচ্ছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ চিহ্নতে টিক চিহ্ন মারবে, না হলে না চিহ্নতে টিক চিহ্ন মারবে। এবার দেখো গয়ের দাগে উল্লেখ করা আছে সম্পদ। তো এই সম্পদ বলতে গয়ের 1 দাগে বলা হয়েছে বাড়ির ধরন, অর্থাৎ আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে। তো যদি তোমাদের পাকা ঘর থেকে থাকে তাহলে হ্যাঁ চিহ্নতে টিক মারবে, না থেকে থাকলে না চিহ্নতে টিক মারবে। 2 দাগে বলা হয়েছে পরিবারের জমির মালিকানা, অর্থাৎ তোমরা যেখানে স্থায়ীভাবে বসবাস করো তোমাদের জমি আছে বা তোমাদের যদি চাষের জমি থাকে বা কোনো রকম জমি থাকে তাহলে হ্যাঁ চিহ্নতে টিক মারবে, না থাকলে না চিহ্নতে টিক মারবে। এবার তোমাদেরকে বলে রাখি যদি জমি থাকে তাহলে কিন্তু তোমাদের জমির রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, ROR, হালকানাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি কিন্তু সংযুক্ত করতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত কিন্তু 3 নম্বর পেজের কাজ শেষ। এবার 4 নম্বর পেজে কি বলা হয়েছে, 4 নম্বর পেজে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা আছে পরিবারের সকল সদস্যর মোট জমির পরিমাণ শতক, অর্থাৎ তোমাদের কত শতক জমি আছে। তো আমাদের যেহেতু 5 শতক সেক্ষেত্রে আমি 5 বসিয়ে দিলাম, তোমাদের 10 শতক থাকলে তোমরা 10 শতক বসাবে, যত শতক থাকবে তোমরা এখানে শতকে নির্ণয় করতে বলেছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ নির্দেশনায় বলা আছে রেজিস্ট্রেশন নথি সর্বশেষ ROR জমির নথি কিন্তু ইনপুট করতে হবে। তারপরে 4 নম্বরে এখানে কি বলা আছে দেখতে পাচ্ছ, বলা আছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। তো এখানে প্রাইভেটের কথা বলা হয়নি, বাণিজ্যিক অর্থাৎ যেসব গাড়ি ভাড়ায় খাটে সেই সব গাড়ি যদি তোমাদের থেকে থাকে তাহলে হ্যাঁ অপশানে টিক মারবে, এবং যদি না থেকে থাকে তাহলে না অপশানে টিক মারবে। এইবার যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু এখানে গাড়ির সংখ্যা অর্থাৎ গাড়ির যে সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ ব্লুপুকে একটা নম্বর থাকে WB দিয়ে সেই নম্বরটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং তার পাশাপাশি বলা আছে গাড়ির জিপ ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বার ইত্যাদিগুলো কিন্তু এই ঘরে উল্লেখ করতে হবে, ঠিক আছে। চ্যাসিস নাম্বার যে মডেল নাম্বার ইত্যাদিগুলো হয় না এইগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে 5 নম্বরে বলা হচ্ছে পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। যদি তোমাদের স্বাস্থ্য বিমা
থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ চিহ্নতে তোমরা উল্লেখ করবে, এবং না থেকে থাকলে তোমরা এখানে না চিহ্ন টিক মারবে। ঠিক আছে, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ চিহ্নতে টিক মারবে। এবার সেটা কি বেসরকারি না সরকারি, সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে টিক চিহ্ন মারতে হবে, এবং প্রিমিয়ারের বিবরণটা কিন্তু উল্লেখ করতে হবে, এবং তোমার বাড়ির যে সকল সদস্য আছে তাদের ক্ষেত্রে যদি সেম প্রযোজ্য হয় সেক্ষেত্রেও কিন্তু এখানে উল্লেখ করতে হবে সমস্ত ডাটাটা। ক্লিয়ার? এবার আমরা চলে যাব ঘয়ের দাগে। তো ঘয়ের এখানে বলা হচ্ছে আয় বা পেশা, অর্থাৎ এখানে বলা হচ্ছে কোনো সদস্যর কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ কোনো পেশা আয়কর দেন, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস লিখবেন, না হলে না লিখবেন। ঠিক আছে, তারপরে 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে। তো এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষের প্যান কার্ড আছে, যদি হ্যাঁ হয় তাহলে, যদি থেকে থাকে তোমাদের ফ্যামিলিতে তাহলে ইয়েস অর্থাৎ হ্যার ঘরে হ্যাঁ টিক চিহ্ন মারবে, না হলে এই নার ঘরে টিক চিহ্ন মারবে। তো যেহেতু আমার বাবার আছে, তো আমার বাবার তোমরা দেখতে পাচ্ছ HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার্স আমার বাবার আছে, আমার মায়ের আছে এবং আমার দাদার আছে, সেগুলো কিন্তু আমি এখানে ইনপুট করলাম। অর্থাৎ যে কজন সদস্য তোমাদের থাকবে, তোমার ধরো বাবার এখানে প্যান কার্ড নেই অথচ মায়ের আছে, তাহলে এই বাবার এখানে তোমরা কোনো কিছু দেওয়ার দরকার নেই, মায়ের এইখানটাই বসিয়ে দেবে। ঠিক আছে, তো যে কজন সদস্য থাকবে সেই কটা সদস্য তোমরা এখানে সরাসরি উল্লেখ করে দেবে। এইবার দেখো এখানে বলা আছে কর্মসংস্থান ধরন। তো এই পরিবারের প্রধান অর্থাৎ তোমার বাবা, যদি তোমার পরিবারের প্রধান বাবা হয় তাহলে বাবা কী কাজ করে, কোন কাজের সাথে যুক্ত বা কোন পেশার সাথে যুক্ত। তোমার মা যদি পরিবারের প্রধান হয় তোমার মা কোন পেশার সাথে যুক্ত সেটা এখানে উল্লেখ করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আংশিক সময় কর্মরত বা পার্ট টাইমার, এখানে কিন্তু পরিযায়ী শ্রমিক, বেকার, অন্য সরকারি ক্ষেত্রে বেসরকারি সমস্ত কিছু উল্লেখ করা আছে। ঠিক আছে, তো তোমরা যার সাথে তোমার বাবা পেশায় যুক্ত সেটা এখানে উল্লেখ করবে। এখানে কিন্তু বলা হয়েছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিকচিহ্ন দিন, যদি থাকে পরিজনী নথি সপত্রীয় ঘোষণা জমা দিন। অর্থাৎ যে কাজের সাথে তোমার বাবা যুক্ত বা মা যুক্ত সেটা কিন্তু সেই কাগজপত্র বা নথি থাকলে সেটা কিন্তু এখানে জমা দেওয়ার কথা বলা হয়েছে। এবং তোমার ফ্যামিলি সদস্যরা যদি কোনো পেশার সাথে যুক্ত থাকে, যেমন আমার মা তো হাউস ওয়াইফ, সেক্ষেত্রে এখানে বেকার, সেটা আমরা এখানে বেকারে উল্লেখ করলাম। এবং আমার দাদা হচ্ছে কৃষক অর্থাৎ চাষবাস করে, সেক্ষেত্রে আমরা এখানে কৃষকে উল্লেখ করলাম। যে পেশায় যুক্ত আছে তোমার পরিবারের সদস্য 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে সদস্য যাতে যুক্ত আছে সেইগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেবে। ঠিক আছে, তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 নম্বরে উল্লেখ করা আছে বলা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো তোমার এখানে যদি শিক্ষিত সদস্য সংখ্যা 5 হয় তাহলে 5 বসাবে, 2 হলে 2 বসাবে, 3 হলে 3 বসাবে, 1 হলে 1 বসাবে। তো আমার শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য 2 এবং অশিক্ষিত 1। তো এখানে পরিবারের প্রধান অর্থাৎ আমার বাবা হেড অফ দ্য ফ্যামিলি এখানে শিক্ষিত ঘরে আমরা টিক চিহ্ন মারলাম। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, মাধ্যমিক পাস। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কলম উল্লেখ করা আছে, বলা আছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। তারপরে সদস্য নম্বর 1 এখানে অশিক্ষিত। ঠিক আছে, তো কোনো রকম শিক্ষা নেই। তারপরে 2 নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার দিদির শিক্ষাটা আমি এখানে উল্লেখ করেছি। তো শিক্ষিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি BA পাস। তোমরা যদি তোমাদের ফ্যামিলি সদস্য যদি কোনো লেখাপড়া না জানে তাহলে এখানে অশিক্ষিত টিক মারবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূল ফ্যাক্ট। তারপরে এখানে 5 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ আমি 3টে করে ইনপুট করেছি। ঠিক আছে, 3টে করে কলম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 5 নম্বর কলমে তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থা প্রাক্তন বা বর্তমান ধারক আছে। যদি হ্যাঁ হয়ে থাকে তোমার ফ্যামিলির কেউ, তোমার বাবা, তোমার বাবা, তোমার দাদা, বোন, দিদি ইত্যাদি কেউ যদি এরকম কোনো পদে থেকে থাকে তাহলে হ্যাঁ চিহ্ন টিক মারবে, না পদে থাকলে না চিহ্ন টিক মারবে। আর যদি কেউ থেকে থাকে তিনি কোন পদে ছিলেন সেই সদস্য নম্বরটা এখানে বসাতে হবে, এবং তার কিন্তু পরিজনী নথি এখানে জমা দেওয়ার কথা বলা হয়েছে। 6 নম্বরে উল্লেখ করা আছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি তোমরা
তোমার বাবা মা বা কেউ যদি পেনশন পায় সেটা কিন্তু এখানে উল্লেখ করতে বলেছে। যদি পেনশন পায় তাহলে হ্যাঁ চিহ্ন টিক মারবে, না হলে না চিহ্ন টিক মারবে। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বরটা কিন্তু এখানে উল্লেখ করতে বলেছে এবং পেনশন স্লিপটা কিন্তু যুক্ত করতে বলা হয়েছে। ঠিক আছে। 7 নম্বরে উল্লেখ করা আছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন। তো তোমরা যদি তোমাদের কোনো দোকানপাট এরকম কোনো কিছু থাকে সেক্ষেত্রে জিএসটি দিতে হয়। তো তোমরা যদি জিএসটি দিয়ে থাকো তাহলে হ্যাঁ চিহ্ন ঘরে টিক মারবে, না হলে না চিহ্ন ঘরে টিক মারবে। আর যদি দিয়ে থাকো তাহলে জিএসটি আইন নম্বরটা কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে। তারপরে তোমরা 8 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা। তো এখানে তোমাদের যত টাকা আয় থাকবে সেই টাকাটা এখানে অঙ্কে লিখে দেবে। ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে উল্লেখ করা আছে, বলা আছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। তো তোমাদের যদি কোনো সদস্য বা কারোর যদি এখানে তোমরা দেখতে পাচ্ছ পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি কারোর যদি সিএতে আবেদন করে থাকো বা বর্তমান অবস্থা কি সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি আবেদন করে থাকো তাহলে এই ঘরে তোমার টিক চিহ্ন মারতে হবে এবং ইস্যু করা হয়েছে কি সার্টিফিকেট নম্বর যদি থাকে সেই সার্টিফিকেট নম্বরটা এই ঘরে বসাতে হবে। আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে তাহলে এই নার ঘরে টিক চিহ্ন মারতে হবে এবং প্রতিটা সদস্যের ক্ষেত্রে কিন্তু একই সেম প্রযোজ্য। ঠিক আছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি তোমাদের কিষাণ কার্ড থাকে, ঠিক আছে, কেসিসি যেটা কার্ড বলা হয়, তো এই কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি আরডি শিল্পী ক্রেডিট কার্ড, কোনো যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকে, তো এই সমস্ত কার্ড যদি থাকে পরিবারের প্রধানের যদি থেকে থাকে তাহলে নম্বরটা এখানে বসাবে, আইডি সংখ্যাটা বসাবে এবং ইস্যু তারিখটা এখানে বসাতে হবে, অর্থাৎ যে তারিখে ইস্যু করা হয়েছে। এবং পরিবারের সদস্যদের যদি থেকে থাকে তো সেম টু সেম এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে। ঠিক আছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে 3 নম্বরে বলা হয়েছে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তা মামলাটি কি ট্রাইব্যুনালে বা বিচারাধীন কিনা। তো যদি বিচারাধীনে থেকে থাকে তাহলে হ্যাঁ হলে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে বা প্রযোজ্য নয়। এই সমস্ত কোনো কিছু যদি না থাকে তাহলে এই প্রযোজ্য নয় এই ঘরে টিক চিহ্ন মারবে। তো তোমার পরিবারের সদস্যদের যদি এরকম কোনো ট্রাইব্যুনালে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাকে এখানে ইনপুট করতে হবে। ঠিক আছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবার সকল শিশুর বিবরণ। তো তোমার যদি কোনো শিশু থেকে থাকে সেই শিশুর নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, শ্রেণী অর্থাৎ কোন ক্লাসে পড়ে এটা এখানে উল্লেখ করতে হবে, বিদ্যালয়ের নাম, এবার টাইপ উল্লেখ করতে হবে অর্থাৎ কোন ধরনের স্কুলে পড়াশুনো করে, সরকারি না সরকারি সাহায্যপত্র প্রাপ্ত না স্পন্সর বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয় না শিক্ষিত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য, যেখানে তোমরা যে তোমার বাচ্চা যেখানে অর্থাৎ তোমার শিশু যে স্কুলে পড়াশুনো করে সেটা এখানে ইনপুট করতে হবে। যদি বেসরকারি হয় তাহলে এখানে বেসরকারিতে ইনপুট করতে হবে। ঠিক আছে। তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে ডান সাইডে উল্লেখ করা আছে, বলা আছে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল, হোম স্কুল ইত্যাদি। এগুলো যদি পড়ে থাকে তাহলে এখানে কিন্তু উল্লেখ করার কথা বলা হয়েছে। ঠিক আছে। সদস্য নম্বর 2 অর্থাৎ তোমার ফ্যামিলির সদস্য যদি অন্য বাচ্চারাও যদি পড়াশুনো করে সেটা একইভাবে এখানে উল্লেখ করার কথা বলা হয়েছে। ক্লিয়ার। এবার তারপরে কিন্তু এখানে বলা হয়েছে শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা। হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে। যদি টিকাকরণ করে থাকেন তাহলে এখানে ইয়েস এর ঘরে টিক চিহ্ন মারবে, টিকাকরণ যদি না করা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন মারবেন। তো পরিবারের সদস্যদের যদি সেম টু সেম থেকে থাকে তাহলে কিন্তু সেম টু সেম এখানে উল্লেখ করতে হবে। এবং এখানে বলা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণটা কিন্তু এখানে উল্লেখ করার কথা বলা হয়েছে। ক্লিয়ার। তারপরে এখানে কিন্তু বলা হয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাচ্ছেন। যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ হলে হ্যার ঘরে টিক চিহ্ন, না হলে নার ঘরে টিক চিহ্ন। তারপরে এখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কলম বলা আছে, যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন, অর্থাৎ কোন প্রকল্প থেকে তুমি টাকাটা পাচ্ছ সেই প্রকল্পের নামটা উল্লেখ করতে বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রকল্পের নাম এবং বলা হয়েছে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান। অর্থাৎ ধরুন আপনি
কৃষক বন্ধু টাকা পাচ্ছেন, যদি এটা প্রত্যাহার করতে চান তাহলে এই ঘরে টিক চিহ্ন টিক মারতে হবে, ঠিক আছে। এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এককভাবে তোমাদের প্রকল্পের নাম এখানে উল্লেখ করতে হবে। তোমার ফ্যামিলি মেম্বার্স যদি কেউ পেয়ে থাকে, সেটা যদি প্রত্যাহার করতে চায় সেক্ষেত্রে কিন্তু এরকম টিক চিহ্ন মারতে হবে এবং প্রকল্পের নামটা এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। সেম টু সেম এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে। এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে বাদ দেওয়া হলে কারণ অফিসের কর্তৃপক্ষ পূরণ নেই, এটা তোমাদের কিছু করার দরকার নেই। এবং এখানে এই যে এইখানটায় একটা টিক চিহ্ন মারবে, ঠিক আছে, সম্মতি, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ সর্বশেষ 13 নম্বর পেজে তোমাদের এখানে একটা স্বাক্ষর করতে হবে, ঠিক আছে। এবং এই বাদবাকিগুলো কিন্তু অফিস ইউজ অনলি, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এন্ড অফ ফর্ম, অর্থাৎ এখানে কিন্তু সমাপ্ত হয়েছে। এবং এই যে করণীয় কাজগুলো এগুলো কিন্তু শুধুমাত্র অফিসরা করবে, ঠিক আছে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আশা করি অনেক উপকৃত হবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।